শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদান প্রেসিডেন্ট উত্থাপন করবেন না। 2026 সালের 12ই মার্চ ঢাকার আকাশ কি সেদিন অন্য দিনের চেয়ে একটু বেশি তপ্ত ছিল, নাকি জাতীয় সংসদ ভবনের ওই পাথুরে দেয়ালগুলোর ভেতরে বইছিল এক অদৃশ্য আগ্নেয়গিরির লাভার স্রোত? আজ যা ঘটল তা কি কেবলই সংসদীয় মারপ্যাচ, নাকি জুলাই বিপ্লবের হাজারো শহীদের লাশের ওপর দাঁড়িয়ে এক ধূর্ত বিশ্বাসঘাতকতার চূড়ান্ত মঞ্চায়ন? খাতা কলমে বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার উদার টোপ থাকলেও শেষ পর্যন্ত কেন এক রহস্যময় শূন্যতা গ্রাস করল সংসদ কক্ষকে? পর্দার আড়ালে কোন সেই ডিপ স্টেট মাস্টারমাইন্ড, যিনি অত্যন্ত নিখুঁত দক্ষতায় পাল্টে দিলেন পুরো দাবার ছক? আজ আমরা উন্মোচন করব সেই নীল নকশা, যা দেখে খোদ রাজনীতির ঝানু বোদ্ধাদেরও হৃৎপিণ্ড থমকে যাওয়ার দশা। কেন জামায়াতে ইসলামী ক্ষমতার সেই বিষাক্ত স্বাদ ফিরিয়ে দিল? কেন ঠিক 30 মিনিটের জন্য স্থবির হয়ে গিয়েছিল পুরো রাষ্ট্রযন্ত্র? প্রস্তুত হন এক রক্তহীন করা রাজনৈতিক ইনভেস্টিগেশনের মুখোমুখি হতে। মার্চের সেই তপ্ত দুপুরে যখন সাধারণ মানুষ এক নতুন রাজনৈতিক ভোরের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই সংসদ ভবনের শীতাতপ নিয়ন্ত্রিত করিডোরে দানা বাঁধছিল এক গভীর ষড়যন্ত্রের কুয়াশা। এটি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যেখানে নির্ধারিত হওয়ার কথা সংসদের অভিভাবক বা স্পিকার এবং তার সহযোদ্ধা ডেপুটি স্পিকার। সরকার পক্ষ থেকে গত কয়েকদিন ধরে বাতাসে ছড়িয়ে দেওয়া হচ্ছিল এক মায়াবী উদারতার বার্তা। তারা বলছিল তারা নাকি অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাসী, তাই তারা পরম করুণাভরে বিরোধী দল জামায়াতে ইসলামী থেকে একজনকে ডেপুটি স্পিকার হিসেবে দেখতে চায়। কিন্তু রাজপথের ধুলোবালি মেখে বড় হওয়া রাজনৈতিক বিশ্লেষকদের মনে তখন একটাই কাঁটার মতো বিঁধছিল। এই উদারতা কি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, নাকি বিরোধী দলকে গৃহপালিত করার এক আধুনিক খাঁচা? অধিবেশন শুরু হতেই দেখা গেল এক অদ্ভুত মহড়া। স্পিকার হিসেবে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের নাম প্রস্তাব করা হলো, যা বিনা মেঘে বজ্রপাতের মতো সহজে গৃহীত হলো। কিন্তু আসল নাটক শুরু হলো ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে। যে পদের জন্য জামায়াতকে বারবার প্রকাশ্যে আহ্বান জানানো হয়েছিল, সেখানে দেখা গেল এক অবিশ্বাস্য ডিগবাজি। সরকারি দলের নেত্রকোনা 1 আসনের সাংসদ ব্যারিস্টার কায়সার কামালকে মনোনীত করা হলো। কারণ হিসেবে বলা হলো বিরোধী দল থেকে নাকি কোনো নাম প্রস্তাব করা হয়নি। কিন্তু এই তথাকথিত নাম প্রস্তাব না করার গল্পের আড়ালে লুকিয়ে আছে এক হিমশীতল সত্য। এটি কোনো অবহেলা ছিল না, বরং এটি ছিল এক সুপরিকল্পিত রাজনৈতিক ফাঁদ। ঘটনার শেকড় আসলে পোতা ছিল 12ই মার্চের আগের দিন, অর্থাৎ বুধবারের সেই ঐতিহাসিক বিকেলে। জামায়াতে ইসলামীর আমির এবং সংসদের বর্তমান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান যখন সংবাদ সম্মেলনে মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, তখন থেকেই সরকারের সাজানো তাসের ঘর কাঁপতে শুরু করেছিল। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, জামায়াত কোনো খণ্ডিত অধিকার বা খয়রাতি পদ চায় না। জামায়াতের এই অনড় অবস্থানের মূল ভিত্তি হল ঐতিহাসিক জুলাই সনদ। ছাত্র জনতার টাটকা রক্তের ওপর দাঁড়িয়ে যে সনদ তৈরি হয়েছিল, সেখানে স্পষ্ট লেখা ছিল যে ডেপুটি স্পিকারের পদটি হবে বিরোধী দলের অলঙ্ঘনীয় অধিকার। জামায়াত মনে করছে সরকার এই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না করে কেবল একটি পদের টোপ দিয়ে তাদের বিবেককে কিনে নিতে চাইছে। ডক্টর শফিকুর রহমানের ভাষায়, তারা পিস মিল বা খুচরো কোনো সুযোগ চান না, তারা চান পুরো জুলাই সনদের পূর্ণাঙ্গ প্রতিফলন। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে এক ভয়ঙ্কর সমীকরণ। বিএনপি নেতৃত্বাধীন সরকার কেন এই ঝুঁকি নিল? কেন তারা জামায়াতকে বাইরে রেখে নিজেদের লোককেই ডেপুটি স্পিকার বানালো? এর পেছনে রয়েছে এক গভীর ভূ রাজনৈতিক নীল নকশা। আন্তর্জাতিক মহলে, বিশেষ করে পশ্চিমা শক্তিগুলোর কাছে তারেক রহমান প্রমাণ করতে চাইছেন যে তার সরকার এককভাবে রাষ্ট্র পরিচালনায় সক্ষম। তিনি বিশ্বকে দেখাতে চান যে তিনি কোনো নির্দিষ্ট ডানপন্থী বা ধর্মীয় শক্তির ওপর নির্ভরশীল নন। এটি আসলে এক ব্যালেন্সিং অ্যাক্ট, যেখানে জামায়াতকে দৃশ্যত সুযোগ দিয়েও কৌশলে সরিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে ডক্টর ইউনূসের শুরু করা সংস্কারের গতিকে বিএনপি কিছুটা ধীর করতে চায়। তারা চায় দ্রুত ক্ষমতার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিজেদের মুঠোয় নিতে। জামায়াত যদি ডেপুটি স্পিকার পদে বসে যেত, তবে বিএনপির অনেক নীতিগত সিদ্ধান্তে তাদের ভেটো দেওয়ার ক্ষমতা বেড়ে যেত। তাই সরকারি দল এমন এক পরিস্থিতি তৈরি করল যেন জামায়াত নিজেই সরে দাঁড়াতে বাধ্য হয়। এটি কোনো নির্বাচন নয়, এটি ছিল এক নিখুঁত পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন শেষ হতেই হঠাৎ ঘোষণা আসে সংসদ ৩০ মিনিটের জন্য মুলতবি। কেন এই রহস্যময় বিরতি? সংসদ ভবনের প্রেস গ্যালারিতে তখন সাংবাদিকদের মধ্যে শুরু হয় চাপা গুঞ্জন। সূত্র বলছে, ওই ৩০ মিনিটে বিরোধী দলনেতার কক্ষ এবং সরকারের উচ্চ পর্যায়ের মধ্যে এক শেষ মুহূর্তের রফাদফার চেষ্টা চলছিল। সরকার চাইছিল জামায়াত যেন তাদের বিরোধিতার সুর কিছুটা নরম করে এবং পদের বিনিময়ে জুলাই সনদের দাবি থেকে সরে আসে। কিন্তু ডক্টর শফিকুর রহমান যেন সেদিন হিমালয়ের মতো অনড় ছিলেন। ওই ৩০ মিনিটেই নির্ধারিত হয়ে যায় যে আগামী দিনের সংসদ হতে চলেছে এক সংঘাতপূর্ণ ময়দান। ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করে সরকার আসলে এক ঢিলে দুই পাখি মারল। একদিকে সংসদের নিয়ন্ত্রণ রাখল, অন্যদিকে জামায়াতকে সুযোগ দিয়েছিলাম কিন্তু তারা নেয়নি এমন এক তগমা দিয়ে জনগণের সামনে নেতিবাচকভাবে উপস্থাপনের রাস্তা তৈরি করল। কিন্তু আজকের এই নাটকের সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটল তখন, যখন অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময় সমাগত হল। বিরোধী দল এক নজিরবিহীন ও রক্তহীন করা পদক্ষেপ নিল। তারা ফ্যাসিস্ট হাসিনার দোসর হিসেবে পরিচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ পুরোপুরি বয়কট করল। সংসদ কক্ষ থেকে একযোগে বেরিয়ে এসে তারা জানিয়ে দিল, জুলাই বিপ্লবের খুনিদের এই পরোক্ষ সহযোগীকে তারা রাষ্ট্রের অভিভাবক হিসেবে স্বীকার করে না। এই বয়কট কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি বঙ্গভবনের সেই বিতর্কিত বাসিন্দার বিরুদ্ধে এক চূড়ান্ত অনাস্থা। যে রাষ্ট্রপতি যুবলীগের রাজনীতি থেকে উঠে এসে ফ্যাসিবাদের মরণ কামড়ে অনৈতিকভাবে সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন, যার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও বিদেশি পাসপোর্টের অভিযোগ রয়েছে, তার কণ্ঠের কোনো ভাষা জুলাই বিপ্লবের উত্তরাসূরিরা শুনতে রাজি নয়। জামায়াত যে প্যাকেজ দাবি করছে তার মধ্যে রয়েছে নির্বাচনের স্বচ্ছতা, বিচার বিভাগের আমূল সংস্কার এবং জুলাই বিপ্লবের শিকার পরিবারগুলোর পূর্ণাঙ্গ পুনর্বাসন। সরকার যদি এগুলো এড়িয়ে কেবল পদপদবি বিলিয়ে শান্ত থাকতে চায়, তবে বাংলাদেশের রাজনীতিতে এক ভয়াবহ অস্থিতিশীলতা ফিরে আসা কেবল সময়ের ব্যাপার। জামায়াত যে বলছে তারা খণ্ডিত অধিকার চায় না, এটি কি কেবল তাদের রাজনৈতিক পরিপক্কতা নাকি সরকারের সাথে এক চূড়ান্ত বিচ্ছেদের শুরু? এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে আগামী কয়েক বছরের বাংলাদেশের ভাগ্যলিপি। পর্দার আড়ালে বসে থাকা সেই মাস্টার মাইন্ডরা হয়তো ভাবছেন তারা জিতে গেছেন, কিন্তু ইতিহাসের বিচার বড় নিষ্ঠুর। দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? ডেপুটি স্পিকারের পদ প্রত্যাখ্যান করে জামায়াত কি ঠিক করেছে, নাকি সরকারের এই ধূর্ত চালটিই শেষ পর্যন্ত সফল হবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ক্ষমতার অন্দরের এমন রক্তহীন করা ও গোপন খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার একটি ক্লিক আমাদের সত্যের পথে লড়াই করতে সাহস যোগায়।